নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, এমনই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিধানসভা উপনির্বাচন পার করার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে। দ্রুত মহকুমার নোটিফিকেশন করা না হলে বৃহত্তর আন্দোলনের সাথে অনশন আন্দোলনের হুঁশিয়ারি ধূপগুড়ি মহকুমার নাগরিক মঞ্চের সদস্যদের। পথ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ সহ একাধিক বিষয় নিয়ে উত্তরবঙ্গের 7টি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে উত্তরবঙ্গের 7টি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। মন্ত্রী বলেন, প্রায় 8 লক্ষ বিভিন্ন গাড়ির ফিটনেস ও পারমিট রিনিউ করানো নেই। রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে বকেয়া থাকা গাড়ি চালকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করেছে। আমরা চাইছি দ্রুত সবাই এর সুবিধা গ্রহণ করুন। রোড সেফটি নিয়ে আমরা সবসময় কাজ করে চলেছি, কিন্তু ট্রাক চালকদের নিয়ে কেন্দ্রীয় সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, পথ দুর্ঘটনা এড়াতে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। টোটো সহ 3 চাকার যান জাতীয় সড়কে চলাচল নিষিদ্ধ। সার্বিক বিষয় নিয়ে মানুষকে আরো সচেতন হতে হবে এবং এই বিষয়ে আমরা কাজ করে চলেছি বলে তিনি জানান। আমরা পশ্চিমবঙ্গ কাজ করছি রোড সেফটি এর মাধ্যমে। সেফ ড্রাইভ সেভ লাইফ মুখ্যমন্ত্রীরই ভাবনা। সেখান থেকে পথ দুর্ঘটনা কমানো কিংবা মৃত্যু কমানোর চেষ্টা আমরাও করছি। তার তো অনেক পদ্ধতি আছে, কিন্তু শুধু ট্রাক ড্রাইভারের ওই কঠিন শাস্তি এটা করলে অনেকের ড্রাইভিংয়ের ক্ষেত্রে আসবে না। এটা বাস্তবসম্মত নয়। কারণ একটা যখন অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টটা যেমন ট্রাক ড্রাইভার দায়ী থাকে, তেমনি পথচারীরও সচেতনতার অনেক অভাব থাকতে পারে যে সরকার রোড সেফটির জন্য কী কী প্রিকশন ওখানে নিয়েছে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কিন্তু এখানে শুধুমাত্র ট্রাক ড্রাইভারকে দোষী সাব্যস্ত করে তার 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকার উপরে ফাইন, এটা অবিবেচনা প্রসূত। এটা একটা স্বৈরাচারী মনোভাব থেকে কেন্দ্রীয় সরকার করছে। আমরা তাই এটার বিরোধিতা করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি আমরা এটা বলছি যে এই প্রতিবাদ করার জন্য রাস্তা অবরোধ করবেন না। কারণ রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে হয়রান করা, হ্যারাস করা, এটা ঠিক পদ্ধতি নয়। এর প্রতিবাদের অনেক পদ্ধতি আছে। তার প্রধান পদ্ধতি হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে একেবারে ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দিন। তাহলে এই সমস্ত কালা কানুন আসবে না। আচ্ছা, টোটো নিয়ে কি আপনাদের কোনো ভাবনা চিন্তা? এটা বাণিজ্যিক গাড়ি, ব্যক্তিগত গাড়ি, সব গাড়ির ক্ষেত্রে এই সুযোগটা 2 মাসের জন্য দেওয়া হচ্ছে। কারণ এই ওয়েভার স্কিম বারবার দেওয়া যায় না। আমরা অনুরোধ করেছি বাংলার মানুষের কাছে যাদের গাড়ি আছে, আপনারা এই মুখ্যমন্ত্রী দেওয়া এই যে সুযোগ, একটা নতুন বছরের যে উপহার হিসেবেই আমরা বলবো, সেই সুযোগটা আপনারা নিন এবং আপনাদের গাড়িগুলোর বৈধ কাগজপত্রই তৈরি হোক, যেটা নিয়ে আপনি রাস্তায় চলাচল করতে পারেন। না, ফিটনেসটা সমস্যা মানে ফিটনেস করাতে হবে। ফিটনেস ছাড়া গাড়ি রাস্তায় চলা উচিত নয়, সরকারি গাড়ি হোক বেসরকারি গাড়ি। আমরা সরকারি গাড়ির ক্ষেত্রেও এসটিউগুলোকে বলে দিচ্ছি এবং আজকেও বলেছি যে সরকারি গাড়ি প্রতিটা নিয়মিতভাবে ফিটনেস করে নিতে হবে, চেক করে নিতে হবে। এবার বেসরকারি গাড়ির ক্ষেত্রে অনেকে ফিটনেসটা নিয়মিত করান না বলে তার জন্য প্রতিদিন 50 টাকা করে ফাইন হয়। একটা বড় ফাইন জমে আসে অনেকে। প্রায় আপনাকে বলে রাখি 8 লক্ষ গাড়ি ফিটনেস এবং পারমিট রিনিউ করানো নেই। এটা কোন সাল থেকে কোন সাল? এটা কয়েক বছর ধরে এটা জমা পড়ে আছে এবং 12.5 লক্ষ গাড়ির মধ্যে ট্যাক্স বাকি আছে, ফিটনেস রিনিউ নেই, পারমিট রিনিউ নেই। তাদের জন্য এই সুযোগটা আমরা দিচ্ছি। এটা খুব ভালো সুযোগ। 600 টাকা লাগে ফিটনেস করতে, তার ফাইন জমা হয়ে গেছে হয়তো 18,000 20,000। তাহলে আমরা পুরো সেটা ছেড়ে দিচ্ছি। 2,600 কোটি টাকা ফাইন পুরোটাই ছেড়ে দিচ্ছি এবং তাই সাধারণ মানুষকে আহ্বান করছি, যাদের গাড়ি আছে আপনারা ফিটনেসটা করে নিন, পারমিট রিনিউ করে নিন, বকেয়া ট্যাক্সটা দিয়ে দিন। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে ঠিক এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ উঠল তার বিরুদ্ধে।
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ধূপগুড়ি মহকুমার প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ধূপগুড়িতে উল্লাস দেখা গিয়েছিল, কিন্তু 31শে ডিসেম্বর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি মতো এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই হতাশ ধূপগুড়িবাসী। সেজন্য ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানালেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। যদিও প্রতিবাদ চলাকালীন বিধায়ক এদিন বাড়িতে উপস্থিত ছিলেন না। বিধায়কের বাড়ির সামনে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। এদিন ধূপগুড়ি নেতাজি পাড়া থেকে মৌন মিছিল করে বিধায়কের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থেকে মৌন প্রতিবাদ জানান তারা। নাগরিক মঞ্চের সদস্যদের অভিযোগ, ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট পার করেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার। খুব দ্রুত মহকুমায় নোটিফিকেশন করা না হলে বৃহত্তর আন্দোলন, প্রয়োজনে অনশন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক মঞ্চের সদস্যরা। মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, কখনো ধূপগুড়িতে 21 সালে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বললেন কাজ চলছে, তারপর ঘোষণা হলো, তারিখ দেওয়া হলো আরেকজন, তারপর একটি পুজো উদ্বোধনের জায়গা খুঁজে পেলেন তিনি, সেখানে বললেন যে মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে। কখনো বললেন না যে এটার সাথে কোর্টের একটা সম্পর্ক আছে, অথচ নতুন করে সেই সমস্যা তৈরি হচ্ছে। কাজেই ভাওতাবাজির একটা শেষ আছে, যার জন্য বলছি যে ধূপগুড়ির মানুষ অত্যন্ত সচেতন, বোকা ভাবার কোনো কারণ নেই। কাজেই অবিলম্বে মহকুমার কাজ শুরু করতে হবে, না হলে আমরা অনশনে বসবো। আজকে একটা প্রতিবাদ আমরা করলাম। খুব দুর্ভাগ্যের, যে ইস্যুতে বিধায়ক নির্বাচিত হয়েছেন সেই ইস্যু নিয়ে যখন তার বাড়ির সামনে আমরা আসলাম, তিনি পালিয়ে গেলেন, তিনি থাকলেন না। এটা খুব দুর্ভাগ্যের। আমাদের জন্ম ধূপগুড়িতে, আর আমাদের বিধায়ক আমাদের ছেড়ে চলে গেল, এটা লজ্জার। আপনারা কি মনে করছেন যে ভোট বৈতরণী পার করেছে এই মহকুমাকে সামনে রেখে? এখন তো তাই মনে হচ্ছে যে ভোটটা পার করার জন্য একটা ভোট পার হয়ে গেছে, আবার একটা ভোট আসছে, সেটাকে পার করতে হবে। সুতরাং ডিলে করো, খেলো, শুধু খেলে যাও। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষা কবচের আবেদন নাকচ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, 2018 সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর নিশীথ প্রামাণিকের নির্দেশে গুলি চালানোর অভিযোগ ওঠে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। রক্ষা কবচ চেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী। এদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবচের আবেদন নাকচ করে। আগামী 22শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। চাইলে পুলিশ নিশীথ প্রামাণিককে গ্রেফতার করতে পারবে বলে তিনি জানান। এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে পুলিশ, তবে আজকের কোর্টের অর্ডার কপি এখনো দেখা হয়নি, সেটা দেখে তারপরেই এই বিষয়ে কিছু বলা সম্ভব হবে। আজকে ওটা ডিভিশন বেঞ্চের মামলাটা ছিল, তা ওটার ফুল ফ্লেজড হিয়ারিং হয়েছে। আলটিমেটলি ওটা রক্ষা কবচ চেয়েছিল একটা 438-এ অ্যান্টিসিপেটরি বেলে, তো ওটা কোর্ট দেয়নি। প্লাস ওদের তরফ থেকে একটা সাবটেশন অফ ফ্যাক্ট ছিল, কারণ আমাদের রেকর্ড বলছে যে ওরা অনেক আদার্স প্রিভিয়াস কেস যেটাতে উনি অ্যাকিউজড এবং অনেক কেস ওনার নামে পেন্ডিং আছে। তো সেটা যখন আমরা আর্গুমেন্ট করি তখন অপোজিট সাইড সেটাকে অস্বীকার করেছিল। তো কোর্ট বললো যে তোমার কিছু যদি থাকে তোমরা কিছু দেখাতে পারবে, তো সেটা দেখাতে পারেনি। কোর্ট সেটাকে আদারওয়াইজ নিয়ে কোর্ট বলেছে তোমরা যেহেতু সাবটেশন অফ ফ্যাক্ট করছো, আমি মামলা শুনবো না, এবং ওটা রক্ষা কবচ না দিয়ে ওটা পরে সার্কিটে করে মামলাটাকে ট্রান্সফার করে দিয়েছি। এটা একটা 2018-এর একটা মামলা, 307/226, ওটা একটা দিনহাটা থানার একটা মামলা, যাতে ওনার ইনস্ট্রাকশনে গুলি চলেছিল এবং ওটা বুলেট ইঞ্জুরি ছিল, পেনিট্রেটিভ বুলেট ছিল। পরবর্তীকালে সার্জারি হয়, বুলেটগুলো রিকভারি হয় এবং স্পেসিফিক 307 এবং আর্মস অ্যাক্টে কেস হয়, চার্জশিট দেয় এবং পরবর্তীকালে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়।
নিশিত অধিকারীর নিশিত প্রামাণিকের এগেনস্টে, তো ওটা উনি অ্যাপিয়ার করেননি। তো ওই জন্য এই ইনডিমেন্টটা উনি 438 অ্যাপ্লিকেশনের করেছিলেন, কিন্তু সেটা কোর্ট দেয়নি। ওয়ারেন্ট আগে বেরিয়েছে, ওয়ারেন্ট এখনো পেন্ডিং আছে। ওটা অলরেডি মে মাসে ওটা ওয়ারেন্ট এক্সিকিউশন ওয়ারেন্টের ডেট আছে। এটা নেক্সট সার্কিট 22nd মে মাসে এক্সিকিউশন, মানে মেয়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে 2 ফেব্রুয়ারি। ওরা চেয়েছিল যে ইন দি মিন টাইম যদি নট টু অ্যারেস্টের কোনো একটা থাকে, সেটা কোর্ট সেটা মানেনি। বলবো যে পুলিশের মতো অ্যারেস্ট যদি করতে চায় পুলিশ করতে পারবে, কোনো বাধা নেই। আজকে ও সায়ক চক্রবর্তী ওদের হয়ে মুভ করেছে, এসপি কেশরওয়ানি এবং জাস্টিস রায় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। ঘন জনবসতি এলাকায় খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সকালে সদর ব্লকের পাহাড়পুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। পাহাড়পুরে ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা জানান, খড়ের গাদায় আচমকাই আগুন ধরে যায়। 3 বিঘা জমির ধানের খড় পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ স্থানীয়দের নজরে আসে আগুন। খবর পেয়ে দমকলের পাশাপাশি ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলেন, ঘন জনবসতি এলাকায় খড়ের গাদায় আগুন লেগেছিল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে, যদিও স্থানীয় মোহাম্মদ অভয়দুল্লাহর 3 বিঘা জমির খড় পুড়ে গেছে। আজকে সকালে আমরা যখন সবাই কাজে যাওয়ার জন্য সবার নিজস্ব বাড়িতে ব্যস্ত রান্নাবান্না এবং খাওয়া দাওয়ায়, তখন হঠাৎ করে চিৎকার শোনা যায় এখানে আগুন লাগছে। কটা নাগাদ ঘটনাটা ঘটে তাও? 9:30 নাগাদ। আচ্ছা, তারপর? তো তৎক্ষণাৎ আমরা গ্রামবাসী ছুটে আসি, এসে দেখি আমাদের যে এখানে ইনাদের পোয়ালের পালা, সেই পোয়ালের পালায় আগুন লাগছে। তারপর কি বললেন? তারপর আমরা তৎক্ষণাৎ গ্রামবাসী সবাই মিলে যে যার মতো করে বালতি এবং কড়াই টড়াই নিয়ে, পাশে ছোট পুকুর আছে এবং কুয়া আছে, কুয়ার থেকে জল নিয়ে আমরা আগুনটা নিভানোর চেষ্টা করি। পরবর্তীতে যখন আমরা আগুন নিভানোর সময় দেখি আরও বেশি বাড়ছে, তখন পোয়ালের পালাটাকে আমরা সবাই মিলে গ্রামবাসী মিলে পোয়ালের পালাটাকে পুকুরে ফেলে দিই। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। ফায়ার ব্রিগেড কখন এসেছিল? ফায়ার ব্রিগেড আসছে, ফোন করার আধা ঘন্টা চলে এসে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে এখন অবধি তো দেখা যাচ্ছে এনাদের পোয়ালের যে পালা আর কি, গরুর খাওয়া, আপাতত এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। ওটার পাশে কোনো বাড়িঘর ছিল কি? হ্যাঁ, বাড়িঘর ছিল। গ্রামের ভিতরেই এই আগুনটা লাগছে। ঘনবসতি এলাকা? হ্যাঁ, খুব ঘনবসতি এলাকা, আপনারা দেখতে পাচ্ছেন। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তাই তো? বড়সড় দুর্ঘটনার থেকে আমরা রক্ষা পেয়েছি। করছেন না, ফায়ার ব্রিগেড আসছে, কিন্তু তার আগে গ্রামবাসী আমরা সবাই সহযোগিতা করে আচ্ছা আগুনটাকে নেভানো। কোথায় জায়গাটা দাদা? এটা হচ্ছে পাহাড়পুর চৌরঙ্গি ডাঙ্গাপাড়া। আপনার নামটা? আমার নাম এমডি আব্দুল, প্রতিবেশী। খবর পেয়ে সাথে সাথে আসলাম। কোথায় এসেছে? এই যে ডাঙ্গাপাড়া, চৌরঙ্গি ডাঙ্গাপাড়া। আচ্ছা, এই সেই পোয়ালের প্রতি তাই লোকাল লোক যারা ছিল খুব হেল্পফুল, আচ্ছা, তারা মিলে বেশিরভাগটা কাজ করেছে। আমরা এখানে আমাদের আসার তো একটু সময় লাগবে, এসে লাস্টে পোয়ালে বুঝি জল দিয়ে আমরা টোটাল কমপ্লিট করে এখন হয়ে গেছে। এখন সমস্ত যা থাকে, খড়ি থাকে, পোয়াল, এরা তো মানে সামনে থাকবে, এটা নিত্যদিনের জ্বালানি থাকবেই। তাও বড়সড় ঘটনা ঘটতে পারতো কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। এটা যদি ভোরবেলা বা রাতে হতো, লোক ছিল অনেক, নালে ঘটনা এর থেকে বাড়ি ঘরেও ধরার আশা ছিল আর কি। মনে হচ্ছে না। আপনার নাম আর পরিচয়টা? হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? কনকান্তি হালদার, এলএফ জলপাইগুড়ি ফায়ার স্টেশন। 3 যমজ শিশুর বর্ষপূর্তিতে রক্তদান শিবির। শহরের বামুনপাড়ার বাসিন্দা অপু এবং দীপ্তি পালের বাড়িতে গত বছর একসাথে জন্মেছিল 3 যমজ শিশু। জন্মের পর তাদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতেন তাদের বাবা মা, কারণ তাদের অনেকেই বলেছিলেন একসাথে 3 শিশু জন্মালে তাদের শারীরিক অবস্থা ঠিক থাকে না সহ অনেক কথা। কিন্তু বছর ঘুরে বৃহস্পতিবার তাদের প্রথম বর্ষপূর্তিতে তাদের শরীর স্বাস্থ্য ভালোই রয়েছে। এই খুশিতেই কোনো সামাজিক অনুষ্ঠান, খাওয়া দাওয়ার আয়োজন না করে একটি রক্তদান শিবিরের আয়োজন করলেন পাল দম্পতি। জেলা ব্লাড ব্যাংকে রক্ত সংকটের কথা সকলেরই জানা, তাই কোনো শিশুর জন্মের সময় যাতে রক্তের অভাব না হয় তাই এই উদ্যোগ বলে জানান অপু পাল। আমার 3 ছেলে হয়েছে যমজ, ঠিক আছে, দীর্ঘ প্রতীক্ষার পরে হয়েছে। তো ভগবানের আশীর্বাদে ওরা হয়েছে, খুব ভালোভাবে সুস্থভাবে হয়েছে। মনে মনে একটা ইচ্ছা ছিল যে ভগবান সব কিছু ঠিকঠাক রাখলে পরে একটা ক্যাম্পের আয়োজন করবো এরকম, তো যাতে সমাজে একটা ভালো মেসেজ যায়, প্লাস ওরাও বড় হয়ে ওদের কাছে একটা ভালো মেসেজ পৌঁছাবে। আজকে ওদের বয়স কত? আজকে 1 বছর হলো। 1 বছর হলো। কি নাম 3 ছেলের? অনিকেত, অঞ্জন, অভয়। কি টাইটেল কি? পাল। কতটা খুশি আপনি? খুব খুশি, খুব। সেই উপলক্ষে রক্তদান করলেন? হ্যাঁ, অবশ্যই।
আপনার নাম? অপু পাল। এই আপনার 3 ছেলে, কতটা খুশি আজকে, সেই কারণে কি করলেন আপনি? খুবই খুশি, অনেক প্রতীক্ষার পরে হয়েছে এগুলো। আচ্ছা, আজকে কি রক্তদান? হ্যাঁ, রক্তদান শিবির করা হয়েছে জন্মদিন উপলক্ষে। জন্মদিন উপলক্ষে রক্তদান। আচ্ছা, আগামীতে কি ইচ্ছা রয়েছে? আর আরও ভালো কাজ করার ইচ্ছা আছে। আপনার নাম? তৃপ্তি পাল। 3টি বাচ্চা একসাথে হয়েছে, 3টি ছেলে সুস্থ রয়েছে, আজকে তার জন্মদিন, কি বলবেন? খুবই মহতী উৎসব। আমাদেরই সক্ষমে জলপাইগুড়ি মেম্বার একনিষ্ঠ কর্মী, ওনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এটা একটা সমাজের কাছে বড় মেসেজ গেল যে কোনো অনুষ্ঠানে আমাদের যে রক্ত সংকট চলছে ব্লাড ব্যাংকে, এরকম ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান করলে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে রক্ত ঘাটতি কিছুটা কমবে এবং সামাজিক পরিষেবাও বৃদ্ধি পাবে। এই উদ্যোগকে খুবই সাধুবাদযোগ্য জানাই, সেই জন্য এখানে এসেছিলাম। আমাদেরকে বলেছিল এসে হেল্প করার জন্য, আমরা যত সম্ভব হেল্প করলাম। যমজ বাচ্চা দেখা যায়? হ্যাঁ, যমজ বাচ্চা দেখা যায়, কিন্তু এখানে 3টি বাচ্চা হয়েছে, 3টি বাচ্চাই সুস্থ, 3টি ছেলে হয়েছে। এটা একটা মিরাকেলই বলা যায়। মানে আমার যতটুকু চেনা জানার মধ্যে হয়েছে, এরকম দেখিনি, প্রথমেই দেখলাম এটা। আর 3জনই খুবই সুস্থ আছে। কোথায় হয়েছিল? এটা হয়েছিল জলপাইগুড়ি হাসপাতালে সম্ভবত। কি করে উনি? উনি তো একটি ব্যবসা করে। আপনার নাম? আমার নাম দেবব্রত ঘোষ। গজলডোবার নতুন ব্রিজ উদ্বোধনের কিছুদিনের মধ্যেই ঘটল দুর্ঘটনা। বৃহস্পতিবার বালি বোঝাই একটি ডাম্পারে হঠাৎ আগুন লেগে যাওয়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে আচমকাই নতুন ব্রিজে চলন্ত অবস্থায় একটি বালি বোঝাই ডাম্পারে আগুন লাগে। এরপরে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি গাড়ি থামিয়ে নেমে যান চালক। আগুন লাগাতার বৃদ্ধি পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভোরের আলো থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। এরপরে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও ডাম্পারের ইঞ্জিন, কেবিন সহ একাধিক জিনিসপত্র পুড়ে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গজলডোবার অদূরে তিস্তা নদী থেকে প্রতিনিয়ত বালি উত্তোলন করে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে অনেক ডাম্পার। প্রতিদিনের মতো আজ সকালে বালি বোঝাই ডাম্পার যাওয়ার সময় হঠাৎই ব্রিজের উপর ডাম্পার গাড়িতে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায়। আগুন দেখে চালক গাড়ি থামিয়ে নেমে পড়ে। কোনো মতে প্রাণে বাঁচে গাড়ির চালক। আগুন নেভানো হলে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় ভোরের আলো থানার পুলিশ। আমি তো বলতে পারবো না, আমি খবর পেলাম, এসে দেখি এরকম গাড়িটা আগুন ধরে গেছে। তখন মানে আমরা অনুভব করলাম যে শর্ট সার্কিট থেকে গাড়িটা আগুন ধরে গেছে। কয়টা ঘটনা? 11টা। ফায়ার ব্রিগেড আসছিল। আর কোনো ক্ষতি হয়েছে? না, আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়িতে কয়জন ছিল? একজন ছিল স্যার। কোথা থেকে কোথায় যাচ্ছিল গাড়ি? শিলিগুড়ি যাচ্ছে, মানে গাজলডোবার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে। এরকম ঘটনা কি এর আগে হয়েছে? এরকম ঘটনা আমাদের এই এরিয়ায় হয়নি, কিন্তু কিছুদিন আগে ওই ফরেস্টে এরকম একটা ঘটনা ঘটছিল। ওটাও গাড়ি ছিল। শর্ট সার্কিটের কারণে? হ্যাঁ, এটা শর্ট সার্কিটের কারণে হয়। কিছু মনে না করলে আপনার নাম আর পরিচয়? আমার নাম বিনন্দ সরকার। হাতির হানা অব্যাহত মালবাজার মহকুমা জুড়ে। গতকাল রাতে দাতালের হানায় ভাঙল আস্ত স্কুল। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের টন্ডু টিজি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলে। স্কুলের এমন পরিস্থিতির জন্য পড়ুয়াদের মাঠে বসিয়ে ক্লাস নেওয়া ছাড়া আর উপায় নেই। ক্ষতিগ্রস্ত স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যেখানে সেখানে রড, ইট, সিমেন্টের চাঙুর ঝুলছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে পড়ুয়াদের শ্রেণীকক্ষে বসানো অসম্ভব। এই নিয়ে বেশ কয়েকবার স্কুলটি ভেঙেছে হাতি। গতকাল রাতে গরুমারা জঙ্গল থেকে একটি হাতি খাবারের খোঁজে এসে এই স্কুলে হামলা চালায়। ভোর নাগাদ আবার জঙ্গলে ফিরে যায়। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
বগুড়া শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। যোগমায়া গার্লস বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার একটি র্যালির আয়োজন করা হয়েছে। এদিন সকালে পান্ডাপাড়া কালীবাড়ি থেকে র্যালির আয়োজন করা হয়েছিল। র্যালিটিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা সহ অন্যান্য শিক্ষিকারা। ছাত্রীদের সাজানো সুসজ্জিত একটি র্যালি দেখতে রাস্তায় অনেক মানুষই উপস্থিত হয়েছিলেন। সামনে ছিল মাথায় হাড়ি ব্যালেন্স করা, এছাড়াও সুসজ্জিত একটি ট্যাবলো। এই নিয়ে দুবার তাদের র্যালি হলো বিদ্যালয়ের 50 বছরকে সামনে রেখে। রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি, স্মার্ট মিটার চালু ও সারের কালোবাজারির বিরুদ্ধে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই কমিউনিস্ট। এদিন সমাজপাড়া থেকে একটি ধিক্কার মিছিল বের হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ ঘুরে শেষে সদর মহকুমার শাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও পুলিশ মাঝপথে তাদের আটকে দেয়, পরে একটি আলোচনার মাধ্যমে পুলিশ তাদের ছেড়ে দেয়। মূলত তারা বলেন, রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতির ফলে সাধারণ মানুষের জীবন বেহাল অবস্থায় পরিণত হয়েছে। তাই রাজ্যের প্রতিটি মহকুমা দপ্তরের পাশাপাশি আজকে জলপাইগুড়িতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে ডিওয়াইএফআই জলপাইগুড়ি শহর লোকাল কমিটির উদ্যোগে ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা কার্যালয় ডিবিসি রোডের সামনে থেকে এক মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মিলান বর্তমান ও প্রাক্তনী যুব আন্দোলনের নেতৃত্ব ও সদস্যরা। ডিবিসি রোড জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে ডিবিসি রোড জেলা কার্যালয়ে এসে মিছিল শেষ হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2 মাস ধরে কোচবিহার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে যাদবপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে 22শে ডিসেম্বর ইনসাফ যাত্রা শেষ হয়। আগামী 7ই জানুয়ারি এই সময়কালে সর্বোচ্চ জমায়েতের ডাক দিয়েছে যুবরা। মিছিলে নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা শহর লোকাল কমিটির সম্পাদক দেবব্রত ভৌমিক, সভাপতি দেবরাজ বর্মন, ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে, সম্পাদক মণ্ডলীর সদস্য শুভায়ু পাল, সাগর ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করার লক্ষ্যে মিছিলে আগত সমস্ত যুব নেতৃত্ব ও সদস্যদের এলাকায় ফিরে গিয়ে আরো বেশি নিবিড় প্রচারে অংশগ্রহণ করে এই সময়কালে রাজ্য ও কেন্দ্র সরকার যেভাবে যুবদের প্রতি বঞ্চনা নামিয়ে এনেছে তার প্রতিবাদে এলাকার যুবদের সংগঠিত করে ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আহ্বান জানান ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দেব। এর পাশাপাশি 7ই জানুয়ারি ইনসাফ সমাবেশকে সফল করতে রাজগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় বুধবার। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 5 থেকে 15 বছর বয়সী এলাকার বহু ছাত্রছাত্রী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজকোট লোকাল কমিটির যুবতী টিমের কনভেনার নীলিমা বেগম, সম্পাদক মমতাজ আলী, সভাপতি কর্ম রায়, হাসেন আলী, প্রাক্তন যুবনেতা অশোক কুমার রায়, রতন রায়, মুস্তফা আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। জলপাইগুড়িতে ফের শুরু হয়েছে শুয়োরের উপদ্রব বন্ধ করার দাবি বাসিন্দাদের। বেশ কয়েক মাস থেকে শুয়োরের উপদ্রব একেবারেই বন্ধ ছিল জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু ফের শুয়োরের উপদ্রব শুরু হয়েছে শহরের বিভিন্ন জায়গায়, ফলে কিছুটা হলেও অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। শহরের বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে শুয়োরের উপদ্রব, তাই সেই সমস্ত শুয়োরের উপদ্রবের জন্য চারিদিকের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও এলাকার বাসিন্দারা জানান। সবচেয়ে বড় কথা, শুয়োরের থেকে বিভিন্ন রোগ হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তাই তারা পৌরসভার কাছে আবেদন করেছেন শহরকে রোগ মুক্ত করতেই শুয়োরের উপদ্রব বন্ধ করতে হবে। দেখা যাচ্ছে শুয়োরের উপদ্রব এই মাঝখানে অনেকটাই কম ছিল। এখানে তো প্রায় এসে পুরো রাস্তাগুলো ঘুরে ঘুরে একাকার কোথায় এই দিকের নোংরা সব এদিক করে দেয় প্রতিদিন আছে। বিশাল বড় বড় শিকড় 4-5টা করে আছে, পরে আমাদের ওইখানেও পুরো করে দেয় শিকড়গুলা প্রতিদিন একই নিয়ম।
কি চান আপনারা এই যে না, এইগুলাকে একটু মানে যদি না আসার কোনো ব্যবস্থা যদি করা যায় তাহলে এটা ভালো হয়। কারণ কি প্রতিদিন রাস্তাগুলো নোংরা করে দেয়, লোকেরা হাঁটতে পারে না এখানে, কুকুর তারপর এইগুলা বুঝছেন তো ভরে যায় একদম। আপনার নাম দাদা? আমার নাম কৃষ্ণা ভাস্কর। ঠান্ডার দাপট জলপাইগুড়ি জুড়ে। নতুন বছরের শুরু থেকেই ঠান্ডায় জবু থবু জলপাইগুড়িবাসী। বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশায় ঢাকা রয়েছে গোটা জেলা। এরই পাশাপাশি কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে। এদিন সকালে হালকা রোদের দেখা মিললেও ঠান্ডার কারণে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে তাপ নিতে দেখা গেল অনেককেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। গত কয়েকদিন যাবৎ ভালোই ঠান্ডা পড়েছে মালবাজার মহকুমা জুড়ে। আর এই ঠান্ডায় কাবু গরিব মানুষগুলো। আর সেই সমস্ত গরিব মানুষ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 100টি পরিবারকে কম্বল দেওয়া হলো। মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদের উদ্যোগে এদিন এই কম্বল দেওয়া হয়। আর এই কম্বল পেয়ে খুশি এলাকার মানুষেরা। সুশীল বাবু বলেন, শুধু কম্বলই নয়, মহিলাদের শাড়ি, মশারি এবং বাচ্চাদের জামা কাপড়ও দেওয়া হয়। সব মিলিয়ে মোট 200 থেকে 250টি পরিবারকে এইসব সামগ্রী দেওয়া হয়। সরকারি উদ্যোগের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিজ উদ্যোগ এবং আমিও সাহায্যে হাত বাড়িয়ে দিই। আগামীতে অন্যান্য জায়গায়ও এইসব সামগ্রী দেওয়া হবে। তৃণমূল সরকার এবং তৃণমূল নেতৃত্ব সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে। আমরা এইভাবেই সাধারণ মানুষের সেবা করে যাব। ডামডিম আজকে আমরা শুধু 2টা পার্ট আমাদের ডামডিম বাজারে, সেটা 59 আর 60, 58 আর 59। কিন্তু শুধু কম্বল আমরা বিতরণ করি নাই তো, মানে কম্বল বিতরণ করেছি প্রায় 100 ফ্যামিলিকে, শাড়ি দিয়েছি প্রায় 50টা ফ্যামিলিকে, বাচ্চার কাপড় আমরা ছেলে মেয়েদেরকে দিয়েছি, স্টুডেন্ট যারা আছে ছোট ছোট বাচ্চাদেরকে প্রায় 40টা ফ্যামিলিকে, তারপরে মশারদানি প্রায় এটা 70 ফ্যামিলিকে দেওয়া আছে। প্রায় 200-250 ফ্যামিলি টোটাল মিলিয়ে আজকে আমরা ওদেরকে কম্বল বিতরণ প্রত্যেক বছরই করি, এইবারও আমরা করলাম। মানে এটা কিসের থেকে দেওয়া হচ্ছে? এটা আমাদের দলের তরফ থেকে দেওয়া হয়েছে। যারা ইলেক্টেড 2 পার্টে আমাদের লোক জিতেছে, সেটা কিছু কিছু জিনিস আছে মেম্বাররা নিজের উদ্যোগ নিয়েও কালেকশন করেছে। আর সরকার তরফ থেকে, আমাদের দল তরফ থেকে, মন্ত্রীর তরফ থেকে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল। বিডিও অফিস থেকে আমরা পঞ্চায়েত সমিতি মেম্বার যারা তারা সেদের ভাগে মশারি পেয়েছিল, ওইগুলো এরিয়াতে আমরা ডিস্ট্রিবিউট করেছি। মানে এরপরেও কি আরো দেওয়া হবে? এরপরে আরো যদি কোনো লোক, এখনো আমরা কিছু স্টক রেখেছি, যাদের কাছে ব্ল্যাঙ্কেটের দরকার, মশারি দরকার, তাদেরকে আমরা দিব। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় নৈশ ফুটবল টুর্নামেন্টের 3য় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হলো বিধানপল্লী ময়দানে। নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় রীনা ঘোষ মেমোরিয়াল উইনার্স, পরশুরাম আগরওয়াল মেমোরিয়াল রানার আপ এবং সুদাম মণ্ডল মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফির নৈশ ফুটবল টুর্নামেন্টের 3য় কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে বিধানপল্লী ময়দানে মুখোমুখি হয়েছিল মিলন সমিতি কলকাতা ও ফ্রেন্ডস স্পোর্টস ক্লাব রংপুর বাংলাদেশ। টানটান উত্তেজনায় ভরা ম্যাচ নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় শেষ হয়। এরপর সরাসরি টাই ব্রেকারে প্রথম 4টি শটের একটিও গোল করতে পারেনি মিলন সমিতি। অন্যদিকে প্রথম 3টি শটের মধ্যে 2টো গোল করে বাংলাদেশের দলটি। টাই ব্রেকারে দুটি দুরন্ত সেভ করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের গোলরক্ষক অ্যাপেল মোহাম্মদ। আজ বৃহস্পতিবার চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গতবারের রানার আপ দল গ্লোবাল এফসি অসম এবং অ্যাডামাস ইউনাইটেড কলকাতা। এখন আবহাওয়া সংবাদ।
উত্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে এমনই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিধানসভা উপনির্বাচন পার করার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে। দ্রুত মহকুমার নোটিফিকেশন করা না হলে বৃহত্তর আন্দোলনের সাথে অনশন আন্দোলনের হুঁশিয়ারি ধূপগুড়ি মহকুমার নাগরিক মঞ্চের সদস্যদের। পথ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ সহ একাধিক বিষয় নিয়ে উত্তরবঙ্গের 7টি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.